Mirchi Plus presents Har Him Horror. সমুদ্রের তীর আশ্চর্য রকমের শুনশান। কাছাকাছি প্রায় 2-3 মাইলের মধ্যে বাড়ি ঘরের চিহ্ন মাত্র নেই। মেঘলা আকাশের নিচে শান্ত সমুদ্র নিসর্গ হিসেবে যতই সুন্দর হোক না কেন, এই শূন্য অবস্থায় বেশ বেশ গা ছমছম করে বই কি। অনেক দূরে একটা ঝাঁকড়া গাছের নিচে একটা গুমটি দোকান, এখন তার ছাপ বন্ধ। এই সমুদ্র সৈকত আসলে নিকটবর্তী গ্রামগুলোর শ্মশান। সৈকতের এখানে ওখানে 2-একটা ছেঁড়া চটি, ফলমূল, স্টিলের থালা, ধূপ, হাঁড়ি কলসি পড়ে আছে। এখানে চিতা সাজিয়ে মড়া পোড়ানো হয়। এখনই যেমন 700-800 মিটার দূরে একটা চিতায় মড়া পুড়ছে। আশেপাশে কেউ কোথাও নেই। ধূসর আকাশের বুকে কমলা আগুন ধিকি ধিকি করে চলছে। কালো ধোঁয়া স্তিমিত হয়ে আসছে। কাছাকাছি ইলেকট্রিক চুল্লি এখান থেকে প্রায় 40-50 কিলোমিটার দূরে। অতদূর কেই বা দাহ করতে যাবে? এখানে তো এমনকি অন্তর্জলি যাত্রারও চল রয়েছে। এই নির্জন সৈকতে দাঁড়িয়ে এই কথাগুলো ভাবতে ভাবতে রমেশের বেশ গা শিরশির করছিল। এখানেও একটা ছোট হোটেল বানাতে চায়, সেই জন্যই জায়গা দেখতে এসছে। এই নিরিবিলি সমুদ্র সৈকতগুলোর বাজারে একটা চাহিদা আছে। এখানে হোটেল খুললে বিস্তর লোকজন আসবে নিশ্চিত। দীঘা, মন্দারমণি, তাজপুরে যত লোক বাড়ছে তত নির্জন সৈকতের খোঁজ বাড়ছে। তবে টুরিস্ট এলে কি হবে তা জানা নেই। এখন এই শ্মশানপুরীতে বুক ঠিপ ঠিপ করছে বই কি। এই প্রেক্ষাপটে অতন্দ্র প্রহরীর মতো পুরনো বাতি ঘরটা দাঁড়িয়ে আছে, এখন অচল। যখনই জলপথে বিস্তর জাহাজ চলাচল করত, তখনই বাতিঘর ছিল তাদের পথপ্রদর্শক। তার মাথার চারপাশে সামুদ্রিক পাখির ঝাঁক ওড়াউড়ি করে। লোকে এদিকটা বড় একটা আসে না। এই বাতিঘরটা কুখ্যাত, লোকে বলে সুইসাইড পয়েন্ট। কত লোক যে এই বাতিঘর থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে তার হিসেব নেই। বাবু, বাবু কি বাতিঘর দেখবেন নাকি? একটা আকস্মিক প্রশ্নে রমেশের চটকা ভাঙল। বাঁধের দিক থেকে একটা লোক খৈনি ডলতে ডলতে এগিয়ে আসছে। পরনে লুঙ্গি, গায়ে ফুটো হওয়া স্যান্ডো গেঞ্জি, পায়ে একটা সস্তার রবারের হাওয়াই চপ্পল। শিরিঙ্গে চেহারার লোকটা দাঁত বের করে হেসে বলল, চলেন না, চলেন না, বাতিঘর খোলাই পড়ে থাকে। যাবেন যদি চলেন, ওপর থেকে খুব ভালো ভিউ পাওয়া যাবে। আসেন আসেন, চলেন। রমেশ একটু ইতস্তত করল। বাঁধের ওপারে গাড়িটা পার্ক করা, এভাবে ওটা ছেড়ে যাওয়া কি ঠিক হবে? লোকটা যেন তার মনের কথা পড়ে নিল। গাড়ি ওখানে পড়ে থাক বাবু, কিছু হবে না। এদিকে ভয়ের সটি লোকে আসেনে, আপনার গাড়ি আর নেবে কে? বলে পান খেকো দাঁত বের করে হ্যাঁ হ্যাঁ করে হাসল লোকটা। কেউ দেখবে না, দেখবে না, কেউ নেবে না, আপনি আসেন এদিকে। চলেন চলেন, বাতিঘর দিকে যাই, আসেন। দুজনে বাতিঘরের দিকে এগোলো। রমেশ জিজ্ঞাসা করল, আচ্ছা দাদা, আপনার নামটা একটু? লোকটা যেন এই প্রশ্নের জন্যই তৈরি ছিল। সঙ্গে সঙ্গে উত্তর এলো, আমার নাম সাব্বির মণ্ডল বাবু। ওই যে গুমটিটা দেখছেন, ওইটে আমি চালাই।
ওই শ্মশানে কেউ পোড়াতে ফোড়াতে এলে চা বিস্কুট ডিম টস এইসব খাবারের ব্যবস্থা আছে আর কি। তা আজ সব চলে গেছে বলেই বন্ধ করে রেখেছি। আপনি থাকেন কোথায়? এই কেন থেকে আন্দাজ 3-4 কিলোমিটার দূর ভগবতীপুর। যে সে সাইকেলে করে ভোরবেলা আসি, সারাদিন এইখানে থাকি, আর বাড়ি চলে যাই সন্ধ্যায়। বলতে পারেন এইসব মরাদের সঙ্গে দিন কেটে যায়। বলে লোকটা আবার হ্যাঁ হ্যাঁ করে হাসল। রমেশও মনে মনে হাসল, এই লোকটা বেশ রুগুড়ে বটে, তা স্থানীয় লোককে হাত করে রাখা দরকার। হোটেল বানাতে গেলে এসব লোকজনের সমর্থন লাগবে। ক্যাচ শব্দ করে বাতিঘরের দরজাটা খুলল সাব্বির। বাতিঘরের অন্ধকার তলদেশে সামান্য আলো ঢুকতেই কতগুলো চামচিকে ছটপট ছটপট করে উড়ে গেল। মাকড়সার ঝোল পড়ে আছে চারপাশে। সরু সিঁড়ি বাতিঘরের মাথার দিকে পাক খেতে খেতে উঠে গেছে। রমেশ আর সাব্বির সিঁড়ি বেয়ে হাঁটতে শুরু করল। রমেশ জিজ্ঞাসা করল, আচ্ছা সাব্বির ভাই, সত্যি কি এখানে প্রচুর সুইসাইড হয় নাকি? সাব্বির আর হাসল না, গম্ভীর গলায় বলল, তার হয় না বাবু, আমি একবার দেখেছি। এই দোকানে বসেছিলাম, এক বাবু এলেন, তা একটা সিগারেট ধইরে ফুঁকে ফুঁকে সিঁড়ি দিয়ে টঙে উঠলেন। রেলিং ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কথা নাই বার্তা নাই সোজা লাভ দেয় নিশ্চয়। আর এই পাথরগুলো সব লাল হয়ে গেল বাবু, বুঝলেন, এবার লাল হয়ে গেল। সে 3 দিন চোখ বুঝলে শুধু ওই রক্তের দৃশ্য চোখে ভাসতেছিল। বাতিঘরের পরিবেশ নিশুত হয়ে এলো। এমনি জায়গাটা গা ছমছমে। সিঁড়ি দেওয়ালের গায়ে ছোট ছোট গোল জানলা, তা দিয়ে যতটা রোদ চুঁয়ে ঢুকছে তাতে সিঁড়িটুকুই ঠাহর হয়। বাতিঘরের দেয়ালে কাঠ কয়লা দিয়ে অনেক কিছু আঁকা। রমেশ লক্ষ্য করল, যত উপরে উঠছে আঁকাগুলো তত বিষণ্ণ হয়ে উঠেছে। নিচে যেমন হৃদয় চিহ্ন এঁকে কেউ তাতে 2টো নামের আদ্যক্ষর লিখে রেখেছে। বোঝা যায় কপত কপতিরাও এককালে আসত। কেউ বা আপন মনে নিজের নামটাই দেয়ালে খোদাই করে রেখেছে। কিন্তু কিন্তু যত উপরে ওঠা যায় আঁকাগুলো ভয়াল হয়ে আসছে। দেওয়ালে কেউ একটা ভয়াল দর্শন পেতনির ছবি এঁকে রেখেছে, তার উপরে কাঠ কয়লার অজস্র কাটাকুটির দাগ। আঁকাটা টাটকা। ওরা দুজন আসার কিছু আগেই যেন কেউ এঁকে রেখে গেছে। এত কাঠ কয়লার দাগ কেন? মনে হলো কেউ ছবিটা এঁকে পরমুহূর্তে প্রাণপণে সেটাকে নষ্ট করে দিতে চেয়েছে। কেউ যেন সজ্ঞানে নয়, কোনো অশুভ আত্মার বশবর্তী হয়ে ওই ছবিটা এঁকেছিল। উন্মাদ হয়ে যাওয়ার ঠিক আগে ছবিটা নষ্ট করতে চেয়েছে, পারেনি। ওই পেতনি যেন সোজা দেওয়ালের ছবি থেকে বেরিয়ে রমেশের দিকে তাকিয়ে আছে। সম্মোহিতের মতো তার চোখে চোখ রেখে দাঁড়িয়েছিল রমেশ। সংবিত ফিরল সাব্বিরের ডাকে। কি দেখছেন বাবু? হ্যাঁ, কি দেখছেন? রমেশ চমকে ওর দিকে ফিরে তাকালো। সাব্বির বুঝতে পেরে বলল, এই আঁকাগুলোর দিকে বেশি তাকাবেন না বাবু, ভালো না, ভালো না, এই আঁকাগুলো ভালো না। রমেশ হুঁশে ফিরে এসে উঠতে উঠতে বলল, কেন বলো তো? সাব্বির একটু ইতস্তত করে গলা নামিয়ে বলল, আপনারা শহরের লোক বলতে লজ্জাই করে। এখানে না এটা খারাপ হাওয়া দেয়।
এই বাতি ঘরে ঢুকলে মনে হয় চারপাশ থেকে কারা যেন আপনার দিকে সে আসে, ফিস ফিস করে একে অন্যের সাথে কথা বলতেছে। একা এলে মনে হয় যেন কারা ডাকছে, আয় 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 আয়। আসলে কি জানেন, আত্মারা না সারাক্ষণ এই দল ভারী করার ফিকির খোঁজে। আপনি এখানে এলে মনে হবে সে আর বুঝি ফিরবেননি। একেবারে উপরে গিয়ে দাঁড়ালে মনে হবে আর ফেরার কোনো মানেই হয় না। এ বাতি ঘরের হাওয়া, এ হাওয়া ভালো নয় বাবু, হ্যাঁ মোটেই ভালো নয়। সাব্বিরের কথা শেষ হতে না হতেই পেছনের সিঁড়িতে ধূপধাপ করে আওয়াজ হলো, যেন কেউ দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে গেল। আকাশে মেঘ ঘনিয়ে এসেছে, বাতিঘরের ভেতরটা আরো অন্ধকার হয়ে এলো। সাব্বিরের কথার প্রভাব কিনা কে জানে, সত্যি রমেশের মনে হলো অন্ধকার থেকে অনেকগুলো চোখ তার দিকে তাকিয়ে আছে। যারা এই বাতিঘরে এসেছিল তাদের অতৃপ্ত আত্মার চূড়া ফিসফাস, দীর্ঘশ্বাস, এমনকি চাপা হাসির শব্দ বাতাসে ভেসে বেড়াচ্ছে। আর কয়েক ধাপ উঠলেই বাতিঘরের শীর্ষ, যাকে সাব্বির বলল টং। গোল জানলাটা থেকে উদাস দৃষ্টিতে সাব্বির বাইরে তাকিয়েছিল। ওকে পাশ কাটিয়ে রমেশ উপরে উঠল। বাইরে বিষণ্ণ মেঘলা আকাশ, থমথমে। সমুদ্রে ঢেউ ধীরে ধীরে উত্তাল হচ্ছে, সম্ভবত ঝড় আসন্ন। টঙে উঠে এক পাক ঘুরে এদিকে আসতেই রমেশের রক্ত জল হয়ে গেল। বাতিঘরে সিলিংয়ের হুক থেকে একটা আস্ত লাশ ঝুলে আছে। গলায় দড়ির ফাঁস কেটে বসেছে, বিস্ফারিত চোখ, জিভ বেরিয়ে এসেছে। লাশটার কারণ নয়, একটু আগে আলাপ হওয়া সাব্বির মণ্ডলের। পানখেকো দাঁত, লুঙ্গি, গেঞ্জি, চটি মিলে যাচ্ছে সবই। হাতে ধরা কাঠ কয়লার টুকরো। পেতনির ছবিটা যে কে এঁকেছে বুঝতে বাকি রইল না রমেশের। বাইরে ঝড় উঠেছে, সেই ঝোড়ো হাওয়ায় বাতিঘরের মধ্যে সাব্বিরের কণ্ঠ প্রতিধ্বনিত হতে লাগলো, বলেছিলাম না বাবু, এই বাতিঘরে দোষ আছে। এইখানে এলে কি যেন বলে, হায় হায় হায়। ওই জন্য বেশি উপরে উঠতে নেই বাবু, বেশি উপরে উঠতে নেই। রমেশের কানে কোনো কথা ঢুকছে না, তার হাড় হিম। সিঁড়ি দিয়ে যে উঠে আসছে সে সাব্বির মণ্ডলী বটে, কিন্তু একটু আগে আলাপ হওয়া হাসি খুশি দোকানি নয়। তার মুখ বিকৃত, গলায় ফাঁসের দাগ, চোখ দুটো বেরিয়ে আসছে কোটর থেকে। পানখেকো দাঁতের ফাঁক দিয়ে হিংস্রভাবে বেরিয়ে এসেছে জিভ। রমেশের দিকে সে এগিয়ে আসছে কেবল। বাইরে উত্তাল ঝড় উঠল, সমুদ্র উথাল পাথাল হয়ে আছে। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।